শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি জনাব কবির হুসাইন স্যার নবম শ্রেণীর ব্যবসা শাখার সকল শিক্ষার্থী অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে সুস্বাগত জানাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজ মহামারী করোনার মাঝে স্বাভাবিক অবস্থায় তোমরা লেখাপড়া চালিয়ে যেতে কষ্ট মনে আসছে, তারপরেও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাসে আমি কি পড়াই এটা সুন্দরভাবে ফলো করবে এবং কি আলোচনা করা এটার সাথে সাথে তোমরা এটা নোট করে নেবে। আজ আমি তোমাদের না বললেই হয়, এই অনলাইন ক্লাসে যারা আয়োজন করেছেন, বিশেষ করে তাদের বলতে হয় তাদের নাম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ম্যানেজিং কমিটি সভাপতি সদস্যবৃন্দ, সম্মানিত অধ্যক্ষ আবুল কাশেম স্যার এবং সহকারী প্রধান শিক্ষিকা শাহানা আপাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যে অধ্যায়টির নাম আছে হিসাব। শিক্ষার্থীবৃন্দ, আগে আমাদের জানা প্রয়োজন হিসাব কি। হিসাব সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। হিসাব হচ্ছে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয়। এর আগে লেনদেন কি এটা সম্পর্কেও জানা দরকার। আমার হাতে তোমরা একটি কলম দেখতে পেরেছো। এই কলমটি আমি দোকান থেকে ক্রয় করেছি। দোকানদার আমাকে কলম দিছে, আমি দোকানদারকে টাকা দিয়েছি। দোকানদার এবং আমার মধ্যে টাকা এবং কলমের আদান প্রদান হচ্ছে। আর লেনদেন শব্দটির অভিধানগত অর্থ হল গ্রহণ এবং দান, আদান প্রদান, গিভ অ্যান্ড টেক। ট্রানজ্যাকশন যাকে বলা হয়, অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনার দ্বারা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলা হয়। এখন আজকে আমি তোমাদের হিসাব সম্পর্কে আলোচনা করব। হিসাবের ধারণা সর্বপ্রথম আমাদের যেটি জানা প্রয়োজন, হিসাব কি। স্বাভাবিকভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান জানতে চায় তার ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা এবং বছর শেষে আর্থিক অবস্থা নির্ণয় করা। আর এই লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণী নিয়ে হিসাব তৈরি করা হয়। হিসাবের শ্রেণী বিভাগ। এ অধ্যায়ে শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়টি জানতে পারবে, হিসাবের ধারণা, হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে, হিসাব সমীকরণ, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। আমি তোমাদের হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে দেখাবো। এর আগে শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণটার ভিত্তিতে আমি হিসাবের শ্রেণী বিভাগ দেখাবো। হিসাব সমীকরণ সমান A is equal to L plus E। A is equal to L plus E। A বলতে কি,
এ অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ অ্যাসেটস সমান এল লায়াবিলিটিস, এল আই liabilities is the equity, equity এটা আমরা হিসাব সমীকরণের যে সূত্র বা হিসাব সমীকরণ অ্যাসেটস A = L + E, অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ কি মালিকানা সত্ত্ব। ইকুইটি কথা অর্থ মালিকানা সত্ত্ব। এখন আমরা এটাকে বর্ধিত করে লিখতে পারি। হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ আমরা লিখব সমান এল যোগ ই কে আমরা বিশ্লেষণ করে লিখতে পারি সি যোগ আর মাইনাস ইএক্স মাইনাস ডি। লিখেছি এল ই কে বিশ্লেষণ করলে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, অর্থাৎ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এ বলতে অ্যাসেট সম্পদ, এল লায়াবিলিটিস দায়, এল প্লাস সি কে ই কে বিশ্লেষণ করে লিখলে সি প্লাস আর, সি মানে ক্যাপিটাল মূলধন বা পুঁজি, আর রেভিনিউ আয় মাইনাস ইএক্স এক্সপেন্সেস ব্যয় মাইনাস ডি অর্থাৎ ড্রয়িংস উত্তোলন। শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণের সূত্র ধরে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। কি কি? হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে আমরা লিখতে পারি প্রথমে এ সম্পদ হিসাব, সম্পদ হিসাব। 2 দায় হিসাব, এল অর্থাৎ দায় হিসাব আমরা এটা লিখব দায় হিসাব। 3 ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব হিসাব আমরা এখানে লিখব মালিকানা সত্ত্ব হিসাব। 4 রেভিনিউ অর্থাৎ আয় হিসাব। 5 ইএক্স এক্সপেন্সেস ব্যয় অর্থাৎ ব্যয় হিসাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব ভালো করে খেয়াল করি হিসাবের যে শ্রেণী বিভাগ, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। এখন জানা প্রয়োজন এই যে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এই 5 ভাগের 5 প্রকার হিসাব কি এবং কোন ধরনের হিসাবকে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব,
আয় হিসাব ব্যয় হিসাব বলবো সেটি সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। এখন আমি তোমাদের সেটি সম্পর্কে বলবো, তোমরা খুব খেয়াল করে এটা মনে রাখবে। সম্পদ হিসাব কারবার প্রতিষ্ঠান এবং মালিক এটাকে পৃথক সত্তা বা আলাদা মনে করতে হয়। যেমন মালিক এবং প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন এবং ওই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়ী দেখতে মনে করতে হবে আমি নিজে একজন হিসাব রক্ষক। সম্পদ হিসাব কারবার প্রতিষ্ঠানের নিজের যা আছে এবং অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যা পাবে তাই সম্পদ। যেমন নগদ টাকা, ব্যাংকে জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি। এরপরে দায় হিসাব কারবার প্রতিষ্ঠান অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যতটুকু ঋণী আছে তাকে দায় হিসাব বলা হয়। যেমন ব্যাংক জমাকৃত, বন্ধকি ঋণ, পাওনাদার ইত্যাদি। মালিকানা সত্ত্ব হিসাবটা হচ্ছে সম্পত্তির উপর মালিকের যে অধিকার থাকে তাকে সত্ত্বাধিকার বলা হয়। আর সত্ত্বাধিকারকে ইকুইটি, ওই অনার্স ইকুইটি, প্রোপ্রাইটারশিপ ছদ্মনাম আকারেও এটাকে লেখা যায়। অবশ্য নবম দশম শ্রেণীতে তোমাদের বইয়ে ইকুইটি দ্বারাই প্রকাশ করা হয়েছে। আমি এটাই আলোচনা করবো, এটাই দেখাবো। এরপরে মালিকানা সত্ত্বের উদাহরণ যেমন মূলধন হিসাব, উত্তোলন হিসাব। অর্থাৎ মালিকানা সত্ত্ব কারবার প্রতিষ্ঠানে আয় হলে, লাভ হলে, ক্ষতি হলে, লোকসান হলে, উত্তোলন করলে মালিকের মালিকানা সত্ত্বের প্রভাব পড়ে। আমরা একটু খেয়াল করতে পারি এই ইটাকে আমরা বিশ্লেষণ করে এখানে লিখেছি সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস বি। অর্থাৎ সি ক্যাপিটাল মূলধন হলে যোগ হবে, আয় হলে যোগ হবে, এক্স হলে ব্যয় হলে বাদ দিতে হবে, উত্তোলন করলেও বাদ দিতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব সম্পর্কে আমরা শিখতে পারব। এরপরে আয় হিসাব কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে আয় হলে, লাভ হলে সেটিকে আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। যেমন পণ্য বিক্রয়, বিনিয়োগের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, এগুলোকে আমরা আয় হিসাবে বিবেচিত করতে হবে। ব্যয় হিসাব কারবার প্রতিষ্ঠানে একদিকে যেমনি আয় হয় অন্যদিকে ব্যয় হয়। কারবার প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত যত খরচ আছে এটাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হবে। যেমন মাল ক্রয়, কর্মচারী বেতন, বিভিন্ন ধরনের পরিচালন ব্যয়ের মধ্যে যেগুলো আছে এটাকে আমরা ব্যয়ের ভিতরে লিখব। এটা হচ্ছে ব্যয় হিসাব। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের যেটি জানা প্রয়োজন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। আসলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা যদি না জানি তাহলে এই অধ্যায়ে আমরা যখন বলবে সৃজনশীল প্রশ্নে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো বা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন আমরা সঠিক উত্তর দিতে পারব না। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পদ হিসাব
সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি, ডেবিট, সম্পদ হ্রাস, ক্রেডিট। দায় হিসাব, দায় হ্রাস, ডেবিট, দায় বৃদ্ধি, ক্রেডিট। মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হ্রাস, ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, ক্রেডিট। ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি, ডেবিট, শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটি লক্ষ্য করব এবং বোঝার চেষ্টা করব। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র: এক, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি, ডেবিট, সম্পদ হ্রাস, ক্রেডিট। দায় হিসাব, দায় হ্রাস, ডেবিট, দায় বৃদ্ধি, ক্রেডিট। মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হ্রাস, ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, ক্রেডিট। আয় হিসাব, আয় হ্রাস, ডেবিট, আয় বৃদ্ধি, ক্রেডিট। ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি, ডেবিট, ব্যয় হ্রাস, ক্রেডিট। তাহলে আমরা কি শিখলাম? সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব, দায় এবং আয়, এই তিনটি হিসাব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আমরা এই সূত্রটি সুন্দর করে বোঝার চেষ্টা করব। এরপরে আমাদের যেটি জানা প্রয়োজন, এই পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তোমাদের তিনটি আঙ্গিকে আসে। অনেক সময় দেখা যায় সরাসরি হিসাব দেওয়া থাকে, ওই হিসাবের উপর বলা থাকে সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো, দায় হিসাব চিহ্নিত করো, মালিকানা সত্ত্ব হিসাব চিহ্নিত করো। আরেকটি আছে ডেবিট ক্রেডিট নির্ণয়,
আর আরেক ধরনের কোশ্চেন আসে যে কারণ সহ হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন আমি তোমাদের একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখাবো, তোমরা সবাই খুব ভালো করে খাতায় তুলে নেবে। এটি তোমাদের মূল বইয়ের ৫ম অধ্যায়ের ১ নং সৃজনশীলটা আমি এখন দেখাবো। সৃজনশীল প্রশ্নের সমাধান, এটি তোমাদের মূল বইয়ের ১-এর ক। প্রথম যে প্রশ্নটি, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। মোট উত্তোলনের মধ্যে যে এন্ট্রিগুলো এখানে আসবে, আমরা জানি উত্তোলনের মধ্যে আসে উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর প্রদান, ছেলের স্কুলের বেতন প্রদান, দোকান থেকে টাকা নিয়ে বাড়ির বাজার খরচ। এখানে একটি বিষয় লক্ষণীয়, মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে দোকান থেকে কিছু টাকা নিয়ে খরচ করে বা তার ব্যক্তিগত কোনো কিছু দিয়ে থাকে, ওই ক্ষেত্রে এটাকে আমরা উত্তোলনের আওতায় আনবো। এবং অন্যদিকে যদি মালিক কারবারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে যদি কারবারে কিছু সরবরাহ করে, সেটিকে আমরা মূলধন হিসাবে লিখব। তাহলে এখানে উত্তোলনের মোট উত্তোলন হিসাবের মধ্যে কি কি আছে আমরা সেটা লিখব। জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম আছে ৫,০০০ টাকা। এরপরে নেক্সট আয়কর, আয়কর ১৫,০০০ টাকা। টোটাল ২০,০০০ টাকা। এখানে সুন্দরভাবে আমরা বক্স করে দিতে হয়। তাহলে মোট উত্তোলনের পরিমাণ আমরা এখানে নির্ণয় করেছি। এই দুইটি এন্ট্রি ছাড়াও অন্যান্য এন্ট্রি থাকতে পারে। এটা তোমাদের মূল বইয়ে ৫ম অধ্যায়ে ৩১টা যে এন্ট্রি আছে, এই এন্ট্রিটা সম্পর্কে তোমরা অবশ্যই বাসায় দেখবে। এরপরে নেক্সট যে প্রশ্নটি, সেটা হচ্ছে সম্পদ হিসাবে শাইন এন্টারপ্রাইজের সম্পদ হিসেবে চিহ্নিত করে মোট পরিমাণ। খ নম্বর প্রশ্নের উত্তর,
আগে নাম অনুসারে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটা আমরা লিখব। শাইন এন্টারপ্রাইজের সম্পদ হিসেবে চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা সম্পদের মধ্যে কি কি আছে আমরা সেগুলো লিখব। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া আছে 20,000 টাকা। খরচের অগ্রিম সম্পদ, খরচের অগ্রিম সম্পদ এটা মনে রাখতে হবে। আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ, আসবাবপত্র 90,000। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 65,000। অনাদায়ী সুদ, অনাদায়ী সুদ 5,000। আয়ের বকেয়া সম্পদ, যন্ত্রপাতি, যন্ত্রপাতি 1,20,000, 1,20,000 টাকা যন্ত্রপাতি। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব 55,000 টাকা। ব্যাংক হিসাব 55,000। নগদান হিসাব, নগদান হিসাব 25,000। সোনা, গুডউইল যেটি ব্যবসার সবচেয়ে মূল্যবান ভূষণ, সোনা 15,000 টাকা। টোটাল আমরা এই টাকাটা এখন যোগ করলে 3,95,000। কত? 3,00,000। ব্যবসায়ের সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেটি আসছিল সোনা, যেটি আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীবৃন্দ, শাইন এন্টারপ্রাইজের সম্পদ হিসেবে চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। অগ্রিম ভাড়া, খরচের অগ্রিম সম্পদ এটি চলতি সম্পদ। এখানে বলা হয়েছে যত সম্পদ আছে সব সম্পদ লিখতে হবে। অগ্রিম ভাড়া এটা চলতি সম্পদ, আমি এখানে লিখেছি 20,000। আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ, এটা লিখেছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব
এর কিছু ছদ্মনাম বিকল্প নাম আছে, যেটাকে বলা হয় দেনাদার, পুস্তক ঋণ, বুক ডেপস, বিক্রয় খতিয়ানের জের, অধমন। আমরা এই ছদ্মনামগুলো অবশ্যই জানতে হবে। ইদানিং কোশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রাপ্য হিসাবটা আসে। প্রাপ্য হিসাব এটাও চলতি সম্পদ, অনাদায়ী সুদ এটা চলতি সম্পদ, আয়ের বকেয়া চলতি সম্পদ, ব্যাংক হিসাব এটা চলতি সম্পদ, নগদান হিসাব এটাও চলতি সম্পদ, সুনাম তহসিল স্থায়ী সম্পদ। টোটাল যোগ করে হয়েছে 3,95,000 টাকা। এরপরে গ নম্বর যে প্রশ্নটি করেছে, গ নম্বর প্রশ্নটি করেছে দায় হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। এখন আমরা এই যে সৃজনশীল প্রশ্নে এর মধ্যে কি কি দায় আছে, কোন কোন ধরনের দায় আছে আমরা সব লিখব। এটা দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, যাই হোক না কেন পুরাটা লিখতে হবে। এখানে আমরা শুধু একটু চেঞ্জ করে শব্দটা চেঞ্জ করে লিখব। শাইন এন্টারপ্রাইজে দায়, এখানে লিখব কি দায় হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। একের গ দায়ের মধ্যে যে এন্ট্রিগুলো আছে আমরা এখানে লিখব বন্ধকি ঋণ। প্রথমে যে এন্ট্রিটা আমি সিরিয়াল অনুসারে লিখব বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা। বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা। বকেয়া বেতন